শ্রাবণ মাস, সন্ধেবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সে কি বৃষ্টি! দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধে গেল, এখন রাত হয় হয়, তবুও বৃষ্টি থামার নাম নেই। চারিদিকে জলে থই থই করছে, রাস্তাঘাটও খালি, লোকজনও তেমন চোখে পড়ছে না। নেহাতই প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে, কেবল তারাই বাস থেকে নেমে ছাতা মাথায় ছপছপ করে দৌড়াদৌড়ি করছে। অমর্ত্যবাবুও দৌড়ালেন, না দৌড়ে উপায় কি, সঙ্গে ছাতা নেই। গলিতে বেশ খানিকটা জল জমেছে। এই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখেই মস্ত একটা গলি, এই গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির ভেতরে ছেড়ে দিয়ে যায় এবং এখান থেকেই তাকে গাড়িতে তোলে। দিন 15 হলো এই বাড়িটা কিনে এখানে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি, জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলল মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞেস করলেন, কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন, অনেককে বললেও কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে গিয়েছে। তা হওয়ারই কথা। অন্তত এই দিনটিতে আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেককেই নেমন্তন্ন করেছিলেন অমর্ত্যবাবু। অমর্ত্যবাবু বললেন, তার মন খারাপ করে কি করবি বল? দুপুর থেকে যা শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে গেছে। আমিই তো এলাম অনেক কষ্ট করে। যাক গিয়ে চল, ভেতরে চল। কেক কেটেছিস? না, ওসব কিছুই হয়নি। তুমি আসোনি তাই মা দেরি করতে বললো। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব কিছু রেডি করতে, আমি ঝটপট হাত মুখ ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবু দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন, তার নিজের ঘরে। প্রায় মিনিট 20 পরে যখন আবার বেরিয়ে এলেন, তখন তার পরনে সাদা পায়জামা ও নীল পাঞ্জাবি। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল, তোদের হয়েছে? মিতুল নয়, এবারে জবাব দিলেন মিতুলের মা, অমর্ত্যবাবুর স্ত্রী বিজয়া দেবী। হ্যাঁ, সব রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু পাশের ঘরে পা বাড়ালেন। এই ঘরটা বড়, প্রায় 20-25 জন লোক একসাথে বসতে পারে। এখানেই ডাইনিং টেবিলের উপরে একটা সুন্দর ট্রেতে বড় একটা কেক সাজানো। কেকটার চারপাশে কতগুলো মোম জ্বলছে। অমর্ত্যবাবু গুনে দেখলেন ঠিক 13টা। তার মেয়ে মিতুল এবার 13 বছরে পা দিল, তাই 13টাই জ্বালানো হয়েছে। মিতুলকে এবার এক ফুয়ে সবকটা নেভাতে হবে। ছেলেটা কাছেই ঘুরঘুর করছিল, সুযোগ পেয়ে বলল, কিরে দিদি, পারবি তো নেভাতে? না পারলে আমাকে বলিস। কেন? কেন তোকে বলবে? বিজয়া দেবী এবার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। দিদি নিজেই সবগুলো নেভাতে পারবে। কই মিতুল, আয় এদিকে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফু দিল। সঙ্গে সঙ্গে মোমগুলি নিভে গেল। অমর্ত্যবাবু ও বিজয়া দেবী দুজনেই হাততালি দিয়ে উঠলেন। ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু 1 মিনিটও গেল না, ছেলের উল্লাসটা শেষ হতে না হতেই মোমগুলি আবার দপ করে জ্বলে উঠল। অমর্ত্যবাবু বললেন, দাঁড়া, ঠিকমতো নেবেনি বোধ হয়, নে আরেকবার ফু দে তো। মিতুল আবার ফু দিল। সঙ্গে সঙ্গে সবকটা মোমই এক ফুতে নিভে গেল। কিন্তু একটু পরে আবার একই দৃশ্য, দপ করে সেগুলো জ্বলে উঠল। তারা তো! অমর্ত্যবাবু এবার নিজে এগিয়ে গেলেন, খানিকক্ষণ মোমগুলির দিকে তাকিয়ে ঠেকলেন। নিজে ইঞ্জিনিয়ার মানুষ, কত বড় বড় মেশিনকে নিজের হাতে চালিয়েছেন, অথচ সামান্য কটা মোম কেন এমন করছে ঠিক বুঝতে পারলেন না। তাই বললেন, দাঁড়া, এবার আমি নিভিয়ে দেখছি। খুব জোরে একটা ফু দিলেন তিনি। মোমগুলি নিভল এবং সঙ্গে সঙ্গে প্রায় জ্বলে উঠল আবার। মাথাটা তুলে অমর্ত্যবাবুর স্ত্রীর দিকে তাকালেন। তিনি বললেন, কি ব্যাপার বলো তো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। অমর্ত্যবাবু বললেন, দেখো তো তুমি একটু চেষ্টা করে। কিন্তু বিজয়া দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন। কেমন একটা ভয়ও ঢুকে গেছে তার মনে। ছেলে মেয়ে দুটোকে কাছে টেনে নিয়ে বললেন, না বাবা, আমার কেমন খারাপ লাগছে। তার চেয়ে তুমি জল ছিটিয়ে নিভিয়ে দাও। জল ছিটালে কেকটা নষ্ট হয়ে যাবে না? আচ্ছা দাঁড়াও, আরও একবার দেখি। অমর্ত্যবাবু আবার ফু দিলেন। এবার মোমগুলি পুরোপুরি নিভে গেল, আর জ্বলে ওঠেনি। সে রাতে আর কিছু হলো না। কিন্তু ঘটনা ঘটল পরের দিন রাত্রিতে। রাত তখন কটা হবে, বোধহয় 2-2:30। নিজের ঘরেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমর্ত্যবাবু। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে উঠলেন। ঝটপট উঠে বিছানায় বসতেই কানে এলো ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিস এলোমেলোভাবে কেউ ছুঁড়ে মারছে। আর তারপরে আবার সেই চিৎকার। চিৎকারটা ঠিক তার ডান দিক থেকে ভেসে আসছে। অমর্ত্যবাবু চকিতে উঠে ঘরে আলোটা জ্বালালেন। তারপর পর্দা সরিয়ে ডান দিকে ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গঙ্গানির শব্দ কানে আসছে। গঙ্গানিটা অনেকটা কান্নার মতো। অমর্ত্যবাবুর স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন, বিজয়া, বিজয়া, কি হয়েছে? ও তারপরেই সুইচ টিপে ঘরে আলোটা জ্বালিয়ে দিলেন।
আলো জ্বলতেই চোখ পড়ল সমস্ত জিনিস লণ্ডভণ্ড, ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তার ভেতরেই একদিকে বিজয়া, অন্যদিকে কাত হয়ে পড়ে আছে মিতুল। তবে ছেলেটাও ঘরে ঘুমোচ্ছে। অমর্ত্যবাবু স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। গঙ্গানিটা বেরোচ্ছে তার মুখ থেকেই। অমর্ত্যবাবু বললেন, বিজয়া, এই বিজয়া। কিন্তু স্ত্রীর মুখ থেকে কোনো উত্তর নেই। নিচু হয়ে বসে অমর্ত্যবাবু তখন স্ত্রীকে ধাক্কা দিলেন। কি হয়েছে বিজয়া? এবার ধর্মর করে উঠে বসলেন বিজয়া দেবী। অমর্ত্যবাবুর দিকে ফ্যাল করে তাকিয়ে তারপর ভয়ে ভয়ে বললেন, মিতুল, মিতুল কোথায়? মিতুলকে যে ও গলা টিপে মারছিল। কে কে মারছিল? এইসব জিনিসই বা ভাঙল কে? বলতে বলতে অমর্ত্যবাবু এবার মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের ডাটকোপাটি লেগে আছে। অমর্ত্যবাবু বললেন, শীঘ্রই একটু জল আনো বিজয়া, মিতুল অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ। অবস্থা বুঝে অমর্ত্যবাবুই উঠলেন। নিজের ঘরে জলের জগটা নিয়ে ছুটে এলেন। তারপর চোখ মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে ডাটকোপাটি খুলে দিতেই জ্ঞান ফিরল মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্ত্যবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। চটপট টুটুলকে নিয়ে আমার সঙ্গে এসো। বিজয়া দেবী টুটুলকে কোলে নিতে অমর্ত্যবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল আর টুটুলকে নিজের খাটে শুয়ে দিতেই মিতুল উঠে এলো। না, আমি একা শোবো না। একা কোথায়? ভাই তো আছে। না না, তুমি থাকো এখানে। অমর্ত্যবাবু দেখলেন মেয়েটা ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি, মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই মনে হলো আশেপাশে কে যেন ঘুরছে। ভাবলাম তুমি বোধ হয়, তাই তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই ঝনঝন করে শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা জ্বালিয়ে চিৎকার করতে গিয়েই যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত এখনো হিম হয়ে আছে। একটা 13-14 বছরের মেয়ে, কিন্তু তার চোখ দুটো দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলি বিকট। দাঁত মুখ খিচিয়ে সে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে যায় মিতুলের। মিতুল একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম। কিন্তু মেয়েটা তখন আমাকে হাত তুলে একটা চড় মারলো। ঠিক চড় নয়, মনে হলো একটা দমকা হাওয়া আমার গালে এসে পড়ল। ব্যাস, তারপর আর মনে নেই কিছু। কিন্তু তোমরা কি ঠিক দেখেছো নাকি চোর ঢুকেছিল? চোর এলে আর জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু ব্যাপারটা বলো তো। ব্যাপার খুবই খারাপ। আমার কালোই সন্দেহ হয়েছিল। না হলে ফু দিয়ে মোমগুলি নেবানোর পরেও কেন আবার জ্বলে উঠল? তুমি কালোই বাড়ি ভাড়ার ব্যবস্থা করো। এ বাড়িতে থাকা অসম্ভব। ওহ, কি সাংঘাতিক। হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলেই আমার গলা টিপে ধরতো। বলতে বলতে ভয় কেঁদে ফেলল মিতুল। অমর্ত্যবাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও যেন কিছুই বুঝতে পারছিলেন না। পারলেন পরদিন সকালে উঠে। বাজারে যাওয়ার সময় গলির মুখে থেকে কে যেন ডাকলো। পেছনে ফিরে তাকাতে অমর্ত্যবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসেই বললেন, কাল রাত্রিতে কি ঘটেছিল আপনার বাড়িতে? চিৎকারের শব্দ শুনলাম। অমর্ত্যবাবু ব্যাপারটা সব গুছিয়ে বললেন, আমি জানতাম এমন কিছু একটা হবে। আপনি যখন বাড়িটা কেনেন তখন আমরা এখানে ছিলাম না। মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম এই বাড়িটা কিনতে। বাড়িটার ব্যাপারটা কি বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করেছেন, 25 বছর আগে তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ে মারা যাওয়ার পরে মেয়ের শোকে ভদ্রলোকের স্ত্রীও আত্মহত্যা করে। এর বছর 2 পরে ভদ্রলোক বাড়িটা বেচে দেন। কিন্তু যে কেনে সে আর থাকতে পারে না ভয়ে। অমর্ত্যবাবু চমকে উঠলেন, বললেন, তাহলে কি আমি যার কাছ থেকে কিনেছি সেও এই সমস্যায় পড়েছিল? হ্যাঁ, তবে কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। অমর্ত্যবাবু চুপ করে রইলেন। মনে মনে ঠিক করলেন, আজ ছুটি, আজই একবার বাড়ি ভাড়ার খোঁজে বেরোবেন তিনি। তারপর সুযোগ বুঝে এই বাড়িটাও তিনিও বেচে দেবেন কাউকে।